পর্ব ৫। ইশরা ঘুমাচ্ছে। ইশরার মাথার কাছে বসে ইশরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসার মানুষটাকে। ইশরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে থাকে, এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায়। তারপর ইশরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয় সিয়ান। ইশরা একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। এই রুমে কেউ নেই, সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। সেলিনা বেগম রাতের রান্নাবান্না করছে। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি দেননি। সানভি আর ঈশিতা দুজনে ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। ঈশান কিছুক্ষণ আগেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, অপারেশন শেষে রাতে ফিরবে। সেলিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। এগুলো ওদের সামনে রাখতে রাখতে বললেন, হ্যাঁ রে সানভি, হসপিটালে জয়েন করেছিস কবে? ভাইয়ার বিয়ের কিছুদিন আগে। ও, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়াবি না? ঈশিতা বলে। হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ওকে খাওয়াবো। সেলিনা বেগম বললেন, সিয়ানের তো বিয়ে হয়ে গেল, তোরও যেহেতু পড়াশোনা শেষ, হসপিটালেও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় বলে, এখনই আমি বিয়ে নিয়ে ভাবছি না আন্টি। কেন রে, আমাদের এত সুন্দর একটা মেয়ের সাথে এখন একজন ডক্টর, যে কোন ছেলেই তো তোকে বিয়ে করার জন্য রাজি হবে। হ্যাঁ রে, তোর পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল। সিয়ানকে বলবো ছেলের পরিবারের সাথে কথা বলতে। সানভি মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি? আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নই? সানভির ভাবনার মধ্যেই ঈশিতা ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো আপু, আছে কেউ পছন্দের? সানভি দুদিকে মাথা নাড়ায়, সঙ্গে ওর ভীষণ মন খারাপও হয়ে যায়। সেলিনা বেগম সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আরে বোকা মেয়ে, এত মন খারাপ করার কি আছে? এখনই কি কেউ তোর বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না বলে উনি উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। উনি রান্না করছে আর ঈশানের কথা ভাবছেন, কি করে এবার ছেলেকে সামলাবেন উনি। ওনার নিজেরও তো খারাপ লাগছে। এতদিন ধরে ইশরার সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন উনি ইশরাকে নিয়ে। নিজের ছেলের বউ করবেন ভেবেছেন, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতেই চোখের পানিটুকু মুছে নিলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকালেন। ঈশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশিতা বলল, তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে বললেন, না, মিথ্যে বলছো আমাকে। আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ার বউ হবে, কিন্তু মিষ্টিই যে ইশরাপু হবে সেটা তো কখনোই জানতাম না। ভাইয়ার কি হবে আম্মু? ভাইয়া কি করে ভুলবে ওকে? সেটা নিয়েই তো আমার ভয় রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আমাদের ঈশানের বউ করব, কিন্তু সেটা তো আর এখন কোনোভাবেই সম্ভব না। আম্মু, ভাইয়ার মনের অবস্থাটার কথা ভেবেছ? ভাইয়া কিভাবে থাকবে, কি করে ভুলবে ওকে? জানি না রে মা, তবে ঈশিতা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম, আচ্ছা মিষ্টির, বলতে নিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ফার্সিয়ার এখনো ঘুম ভাঙেনি? না মনে হয়। আচ্ছা সানভির কাছে যা, ওকে সময় দে। মেয়েটার একা একা ভালো লাগবে না। ইশরার পাশেই বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন স্ক্রোল করছিল সিয়ান। হঠাৎ ইশরার ঘুম ভাঙ্গে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই সিয়ানকে দেখেই চেঁচিয়ে ওঠে ইশরা, আন্টি ঈশিতা, তোমরা কোথায়? এই ছেলেটা আমার বিছানায় কি করছে? ইশরার এমন কাণ্ডে অবাক হয়ে যায় সিয়ান। তাড়াতাড়ি করে ইশরার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি অন্য কেউ না, তোমার সিয়ান। ভালো করে সিয়ানের চেহারা দেখার পর সঙ্গে ফার্সিয়া শব্দটা কানে যেতেই ইশরার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে।
ওর মনে হচ্ছে এ মানুষটা ওর খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শ ওর খুব কাছের মনে হয়। সঙ্গে ফার্সিয়া নামটা, যেন ওই নামটা আগেও বহুবার কোথাও শুনেছে সে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে লাগে, আপনি তুমি আমায় চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো, আমি তোমার সিয়ান ফার্সিয়া। ইশরা মাথা চেপে ধরে, কিচ্ছু মনে হচ্ছে না ওর। সিয়ান ইশরার গালে হাত রেখে আবারও বলে, ফার্সিয়া তাকাও আমার দিকে, ভালো করে দেখো। ইশরা মাথা চেপে ধরে চোখ খিচে মনে করার চেষ্টা করে। মেমোরিতে প্রেসার দিতেই ও আবারও সেন্সলেস হয়ে সিয়ানের বুকে ঢলে পড়ে। সিয়ান দুহাতে আগলে নেয় ইশরাকে। ওদের কথা শুনতে পেয়ে সানভি দৌড়ে রুমের ভেতর আসে। পেছনে পেছনে ঈশিতা আর সেলিনা বেগমও আসে। সানভি দৌড়ে এসে ইশরার পাশে বসে বলল, ভাবির কি হয়েছে ভাইয়া? কি করে হলো এমন? বলেই ইশরাকে নর্মালি চেক আপ করতে লাগে। সেলিনা বেগম ও চিন্তিত কণ্ঠে বলে, কিরে সিয়ান, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? ও আমাকে দেখে চিনতে পারছে না আন্টি, কিছুতেই ওর কিচ্ছু মনে হচ্ছে না। আর সেগুলোই জোর করে মনে করতে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। সেলিনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11:30 বাজে। তিনি ঈশিতাকে বলে, ঈশিতা, তোর ভাইকে কল দে তো, তাড়াতাড়ি বাসায় আসতে বল, এতক্ষণে তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা ফোন করে। ঈশান দুবার রিং হতেই রিসিভ করে থমথমে গলায় বলে, কি হয়েছে বল। ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে এসো, ইশরা আপু আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলল, কি বলছিস কি তুই? কি করে হলো? সব কিছু পড়ে বলছি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো ভাইয়া। আসছি আমি, বলে দ্রুত ড্রাইভ করা শুরু করে ঈশান। বেডে শুয়ে আছে ইশরা। ওর একপাশে বসে ওকে চেক আপ করছে ঈশান এবং অন্য পাশে ওর হাত ধরে বসে আছে সিয়ান। সঙ্গে সেলিনা বেগম, সানভি, ঈশিতা ওরাও উপস্থিত আছে। ঈশান বলল, আবারও প্রেসার পড়েছিল ওর ব্রেনে, সেজন্যই এমন হয়েছে। এর আগেও কয়েকবার এই কারণেই এমন হয়েছিল। তারপর সিয়ানকে উদ্দেশ্য করে বলল, ওকে কিছু মনে করার জন্য বেশি প্রেসার দিস না, আর ওর খেয়াল রাখিস। বলেই আর এক মুহূর্ত ওই রুমে না থেকে উঠে চলে এলো ঈশান। সোজা এসে নিজের রুমের দরজা অফ করে ফ্রেশ হতে চলে গেল। সেলিনা বেগম ঈশিতা আর সানভিকে ডিনারের জন্য ডাইনিংয়ে ডাকলেন। ওরা এসে চেয়ার টেনে বসল। সেলিনা বেগম সিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে রুমে দিয়ে এলেন। ঈশিতা আর সানভির জন্য খাবার বাড়তে বাড়তে এর মধ্যে অলরেডি কয়েকবার ঈশানকে ডেকেছেন, কিন্তু ঈশান এখনো ডাইনিং টেবিলে আসেনি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কতক্ষণ ধরে তোর ভাইকে ডাকছি, দেখতো গিয়ে কি হয়েছে, এখন আসলো না কেন? ঈশিতা উঠে ঈশানের রুমের দরজার সামনে বেশবার ডাকাডাকি করল, কিন্তু ভেতর থেকে কোন রেসপন্স নেই। এবার ঈশিতা একটু ঘাবড়ে গেল, জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগল। কিছুক্ষণ বাদে ঈশান দরজা খুলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঈশিতা বুঝতে পারল ভাইয়ের মন খারাপের ব্যাপারটা, তাই কোন কথা না বলে রুমে ঢুকে দরজাটা আটকে ভাইয়ের পেছনে পেছনে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে ঈশান। চোখ থেকে অশ্রুকণা ঝরছে। ঈশিতা গিয়ে পিঠে হাত রাখতেই আচমকাই ঈশিতাকে ঝাপটে জড়িয়ে ধরল ঈশান। ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলল, তুমি কাঁদছো ভাইয়া? ঈশান ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি মিষ্টিকে ভুলবো কি করে বল না? এই 1.5 মাসে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। এই প্রথম জীবনে কোন মেয়েকে ভালোবেসেছিলাম আমি। মিষ্টি আর মিষ্টির ওই মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলেছিল, ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ, চাইলেও ভালোবাসার মানুষটাকে কাছে পাবো না। কখনো ভাবতে পারিনি জানিস মিষ্টি যে ফার্সিয়া হবে। যদি আগে জানতাম মিষ্টি ফার্সিয়া, তাহলে প্রথমেই আমি সিয়ানকে ফোন করে ওর ভালোবাসা ওর হাতে তুলে দিতাম। কিন্তু এখন ওর সাথে সিয়ানকে আমার সহ্য হচ্ছে না।
আমি ওর সাথে কিছুতেই সিয়ানকে মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। কিছুতেই একসাথে ওদেরকে দেখতে পারছি না। ঈশিতাকে ছেড়ে দিয়ে এবার চোখ মুছে বলল, কিন্তু আমি অত বড় বিশ্বাসঘাতক নই যে সিয়ানের ভালোবাসাকে জোর করে নিজের করব। আমি এমনটা করতে পারবো না। সিয়ানের ভালোবাসা আমি ওর হাতেই তুলে দিব। আমার পক্ষে সম্ভব না নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এভাবে অন্যায়ভাবে নিজের করে নেয়া। বহু কষ্টে বহু ঝামেলার পর সিয়ান ওর ভালোবাসাকে নিজের করে পেয়েছিল। তারপর যাও সবকিছুর পর বিয়ে করলো, কিন্তু ভাগ্যের কি পরিণতি, বিয়ের দিনই দুজনকে আবার আলাদা হতে হলো। পুরোটা 1.5 মাস দুজন দুজনের থেকে দূরে ছিল। কিন্তু তাই বলে আমি তো ফার্সিয়ার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওকে অন্যায়ভাবে বিয়ে করতে পারি না। পারবো না আমি আমার বন্ধুকে ঠকাতে, আমার ভাইকে ঠকাতে। কিন্তু ওকে ভুলাও যে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। কি করে ভুলবো আমি, বলতো? কি দোষ করেছিলাম আমি, বল না, যে উপরওয়ালা আমাকে এখন এমন শাস্তি দিচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ঈশিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া যত যাই হোক নিজেকে ভেঙে পড়তে দিও না। শক্ত করো নিজেকে, নিজের মনকে শক্ত করো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহকে বিশ্বাস করো তো। ঈশান উপর নিচে মাথা নাড়ল। ঈশিতা বলল, তাহলে এটাও মনে রেখো আল্লাহ তোমার জন্য আরো ভালো কাউকে রেখেছে। আরো ভালো কাউকে তুমি ডিজার্ভ করো লাইফে। কিন্তু ঈশিতা, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি এতটাই সহজ? ওদের একসাথে দেখলেই তো আমার বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। কিছুতেই কেন যেন দুজনকে একসাথে দেখলে আমার খুব কষ্টে বুকটা ফেটে যায়। ধৈর্য ধরো ভাইয়া, তোমার জীবনে আরো ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ধর সিয়ান ভাইয়া এখন না আসতো ইশরাপুর খোঁজে, কিন্তু যদি তোমাদের বিয়েটা হয়ে যেত, এখন ইশরাপু যদিও মেনে নিত, কিন্তু যখন ইশরাপুর স্মৃতি ফিরত তখন কি ও তোমাকে মেনে নিতে পারত? পারত না। তখন তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত। তোমরা কেউই ভালো থাকতে পারতে না। খানিক থেমে আবারও বলল, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। তাই মন খারাপ করো না, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, হুম। এখন এইসব ব্যাপার বাদ দিয়ে চলো, ডিনার করবে চলো। হুম চল। ঈশিতার সাথে ডাইনিং টেবিলে এসে বসে ঈশান। ঈশানের এক পাশে ঈশিতা, আরেক পাশে সেলিনা বেগম বসেছে, আর ঈশিতার পাশে সানভি। খাবার খাওয়ার সময় বেশ কয়েকবারই সানভি ঈশানের দিকে আর চোখে তাকিয়েছে। এই ব্যাপারটা কারো নজরে না পড়লেও ঈশিতার নজর ঠিকই পড়েছে। ঈশানের দৃষ্টি খাবার প্লেটে, চুপচাপ খাবার খাচ্ছে সে। ডাইনিং টেবিলে নীরবতা, কেউ কোন কথা বলছে না, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ঈশান তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেল। ঈশান উঠে যেতেই সানভিও উঠে গেল। সেলিনা বেগম সানভিকে ডাক দিয়ে বললেন, কিরে, পুরোটা খাবার তো খেলিও না, এত কম খেলে হবে? আমার পেট ভরে গেছে আন্টি, এর থেকে ছোট বাচ্চারাও আরো বেশি খাবার খায়, আমিও ছোট বাচ্চাই, বলে সানভিও চলে গেল। ঈশানদের বাসার বিল্ডিংটা 3 তলা, ওরা 2 তলায় থাকে। এখানে ওরা থাকার জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সানভি আর ঈশিতা একসাথে শুয়ে পড়েছে। ঈশিতা ঘুমিয়ে পড়লেও সানভির চোখে ঘুম নেই। ওর কিছুই ভালো লাগছে না। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করার পরেও ঘুম না আসায় সানভি বিরক্ত হয়ে ওঠে বসে। বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘেরা এসে বারবার চাঁদকে আড়াল করে দিচ্ছে, আবার খানিক বাদে বাদে ভেসে ভেসে সরে যাচ্ছে। আর চাঁদ সারা পৃথিবীতে তার মিষ্টি আলো ছড়াচ্ছে। মৃদু বাতাসও বইছে বাইরে। সানভি ভাবল, ছাদে গিয়ে এই চন্দ্র মেঘের খেলা উপভোগ করলে মন্দ হয় না। তাই রুমে এসে গায়ে ওড়না জড়িয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায় সানভি। সবাই শুয়ে পড়েছে। ড্রয়িং রুম অন্ধকার। সে সময় ফার্সিয়া সেন্সলেস হওয়ার পর এখনো জ্ঞান ফিরেনি। সিয়ান ওর কাছেই আছে। পা টিপে টিপে সানভি ঘরের মেইন দরজা খুলে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের কাছে যেতেই দেখে ছাদের দরজা খোলা। এটা দেখে একটু অবাক হলেও তেমন একটা মাথা ঘামায় না সানভি। ছাদে গিয়ে দক্ষিণ দিকের রেলিং ঘেঁষে দাঁড়ায়।
পাশে তাকাতেই ওর থেকে 7-8 হাত দূরে একটা লম্বা অবয়ব দেখতে পায়। সানভি কিছুটা ভয় পেলেও এগিয়ে যায় অবয়বটির দিকে। কাছাকাছি যেতেই চাঁদের আলোয় অবয়বটির চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ঈশানকে এ সময় ছাদে একদমই আশা করেনি সানভি। ঈশানের পাশেই রেলিংয়ে হাত রেখে দাঁড়ায় সে। সানভির দিকে তাকিয়ে ঈশানই প্রথমে প্রশ্ন ছুড়ে, তুমি এত রাতে ছাদে? ঘুম আসছিল না তাই চলে এলাম। আপনি এখানে? যখন একা লাগে তখন ছাদে এসে সময় কাটাই, প্রকৃতির সাথে কথা বলি। প্রকৃতির সাথে এই সাইলেন্ট কনভারসেশনের মাধ্যমে মনটা ভালো হয়ে যায়। আপনার কি কোন কারণে মন খারাপ? ঈশান আকাশের দিকে তাকিয়েই বলে, উহু না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন কারণে ডিপ্রেসড। সন্ধ্যা থেকেই এই ব্যাপারটা খেয়াল করছি। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। তারপর অনেকক্ষণ নীরবতা, কেউ কোন কথা বলে না। দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। সে সময় নিচ থেকে হঠাৎ ইশরার গলা শুনতে পাওয়া যায়। ভীষণ চেঁচামেচি করছে ও। ইশরার চেঁচামেচি কানে যেতেই সানভি চিন্তিত স্বরে বলে ওঠে, ভাবির গলার আওয়াজ না? তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। বলেই ঈশান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। পেছনে পেছনে সানভিও দৌড়ে নামে। ঈশান আর সানভি বাসায় ঢুকতেই দেখে ইশরা বেশ চেঁচামেচি করছে। কি নিয়ে ইশরা চেঁচামেচি করছে সেটা এখনো ওরা বুঝে উঠতে পারেনি। এবারে সানভি গিয়ে সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আসলে সিয়ানকে ওর সাথে রুমে দেখে সেটা নিয়েই ও রিয়্যাক্ট করছে। ইশরা এখনো বলেই যাচ্ছে, আন্টি ঈশিতা তোমরা কি করে পারলে এই ছেলেটাকে আমার রুমে ঢুকিয়ে দিতে? সেলিনা বেগম ইশরাকে বোঝানোর চেষ্টা করছে, ফার্সিয়া দেখো তোমার হাজবেন্ড, বুঝার চেষ্টা করো। ইশরা ফের চেঁচিয়ে বলে উঠল, ফার্সিয়া? কে ফার্সিয়া? আমি তোমাদের পর হয়ে গেছি তাই না? এজন্যই এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছ তোমরা? এবার ঈশান বলে ওঠে, তোমার স্মৃতি নেই ফার্সিয়া, তাই তোমার ফার্সিয়া নামটার কথা মনে নেই। আমরা তোমাকে সিয়ানের সাথে বিয়ে দেইনি, তুমি নিজে সিয়ানকে ভালোবেসেছ। তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর তোমাদের দুজনের সম্মতিতেই তোমাদের বিয়ে হয়েছে। ইশরা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, আমি আমি উনাকে বিয়ে করেছি? আমার কিছু মনে পড়ছে না, বিশ্বাস করুন। ঈশান বলল, তোমাকে যেদিন আমি হসপিটালে এনেছিলাম সেদিন যখন তোমার জ্ঞান ফিরে তখন তোমার মনে আছে তুমি তোমার হাতের আংটিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছিলে? বারবার বলছিলে আংটিটা তোমার খুব কাছের। তারপর তোমার যে শাড়ি গহনাগুলো ছিল ওগুলো হচ্ছে তোমার বিয়ের দিনের শাড়ি, যেগুলো দেখেও তুমি অস্থির হয়ে উঠেছিলে। তোমার বারবার মনে পড়ছিল হয়তো সবকিছুই তোমার কাছের। ইশরা হাতের আংটির দিকে তাকালো। এখনো ওর বারবার মনে হচ্ছে জিনিসগুলো খুবই কাছের, কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না। ঈশান ফের বলে, তুমি সিয়ানের দিকে তাকাও, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। ইশরা আস্তে আস্তে হেঁটে সিয়ানের সামনে দাঁড়ায়। সিয়ানের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়। ইশরার কাছে মনে হয় মানুষটা ওর খুবই কাছের, ভীষণ চেনা, কিন্তু ও তো কিছুতেই মনে করতে পারছে না সিয়ানকে। ঈশান আবারও বলে, ভালো করে মন দিয়ে দেখো, দেখবে ঠিক চিনতে পারবে। ও তোমার ভালোবাসার মানুষ। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, ভালোবেসে তোমরা দুজন দুজনকে বিয়ে করেছ। বিয়ের রাতে তোমার অ্যাক্সিডেন্টের কারণে তোমার মেমোরি লস হয়ে গেছে, তাই কিছু মনে করতে পারছো না। ইশরা অবাক হয়ে শুনছে আর ভাবছে, এই ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কেন কিছু তাহলে মনে করতে পারছি না। এমন হচ্ছে কেন? সেলিনা বেগম ও অবাক হয়ে দেখছেন নিজের ছেলেকে, যাকে সে ভালোবাসে তাকেই তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাইছে, তাকে সবকিছু মনে করাবার চেষ্টা করছে। ইশরা ব্রেনে প্রেসার দিলেই সবকিছু কেমন ঝাপসা ঝাপসা চোখের সামনে দেখে, কিন্তু ক্লিয়ারলি মনে পড়ে না। ইশরার হঠাৎ মাথা ঘুরে উঠে, পড়ে যেতে নিলেই সিয়ান ওকে আগলে ধরে, ব্যতিব্যস্ত হয়ে সোফায় নিয়ে বসায়। সেলিনা বেগম পানি এগিয়ে দেয়।
সিয়ান ইশরাকে পানি খাওয়ায়, তারপর বলে, আর ইউ ওকে? ইশরা উপর নিচ মাথা নাড়ায়। লিসেন, এখনই তোমাকে কিছু মনে করতে হবে না ফার্সিয়া। প্লিজ, কিছু মনে করতে গিয়ে ব্রেনে প্রেশার দিও না। তোমার নিজের যেদিন সবকিছু মনে হবে সেদিনই তুমি আমাকে বলো। সেলিনা বেগম বললেন, সিয়ান, অনেক রাত হয়েছে, যা, ওকে ঘরে নিয়ে যা। ইশরা বলে, আমি তোমার সঙ্গে থাকবো আন্টি, আমাকে আর একটু সময় দাও, সবকিছু মনে করতে দাও। তারপর সিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে অনুরোধের স্বরে বলে, হয়তোবা আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এখন আমার কিছু মনে পড়ছে না। তাই আমার সময় চাই, আমাকে সবটা মনে করার জন্য সময় দিন প্লিজ। আমার এই অনুরোধটা অন্তত রাখুন। সিয়ান বলল, আমি তোমায় জোর করব না, তোমার সবকিছু মনে করতে যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব, সমস্যা নেই, বলে রুমে চলে যায়। সেলিনা বেগম ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। সানভি আর ঈশিতা ও নিজেদের রুমে ঘুমোতে চলে যায়। বিছানায় বসে বসে ফোন ঘাটছে সিয়ান। খানিক বাদে ঈশান ও রুমে আসে। ঈশান বলে, ঘুমোবি না? সিয়ান জবাব দেয় না, ও নিজেদের বিয়ের ছবি দেখছে। খানিক বাদে ঈশানকেও এঙ্গেজমেন্ট হলুদ আর বিয়ের ছবিগুলো দেখায়। ঈশান অপলক দৃষ্টিতে ইশরাকে দেখছে। বিয়ের প্রতিটা প্রোগ্রামেই মেয়েটাকে বেশ লাগছে। তৎক্ষণাৎ ঈশানের মাথায় আসে ইশরা বিবাহিত। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে ইশরার থেকে একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসে। যতই ভাবুক না কেন ভুলে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া কি এতটাই সহজ? সিয়ান বলে, ঈশান, ওর মেমোরি ব্যাক করার কি কোন সম্ভাবনা আছে? আছে, কিন্তু সেটা খুবই কম। নর্মালি পেশেন্টদের পুরনো জিনিস বা ঘটনা বারবার বললে কিছুদিনের মধ্যে মনে পড়ে যায়, কিন্তু ফার্সিয়ার তো তেমন কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। তাহলে কি বলছিস ওর মেমোরি কখনোই ফিরবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই ফিরবে, তবে বেশি করেই ওকে সময় দিস। ওর সাথে কাটানো স্মৃতিগুলোর কথা, ঘটনাগুলোর কথা, স্পেশাল মোমেন্ট, এসব ওর সাথে শেয়ার করবি। ওর যে জিনিসগুলো প্রিয়, যেগুলো করতে ভালোবাসে, যেগুলো পছন্দ করে, এই সমস্ত জিনিস ওকে গিফট করিস। তাহলে হয়তো বা মেমোরি ফিরতে হেল্প করবে। তবে আবার বেশি প্রেশার দিস না, যেন ব্রেনে কোন ইফেক্ট না পড়ে। আই হোপ তুই তোর ভালোবাসা দিয়ে ফার্সিয়াকে সবকিছু মনে করাতে পারবি। এইটুকু বিশ্বাস আমার তোর উপর আছে। রাত তো কম হলো না, চল ঘুমিয়ে পড়। তারপর দুজনেই শুয়ে পড়ে। সকাল সকাল অদিতি এসে হাজির। সেলিনা বেগম অদিতিকে এনে ডাইনিংয়ে বসায়। ব্রেকফাস্ট দিতে দিতে বলে, তা কি মনে করে এত সকাল সকাল? আন্টিদের কথা তো একদম ভুলেই গেছিস? ভুলিনি আন্টি, তোমার কথা আমার সব সময় মনে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে বলে, ঈশান স্যার, ঈশিতা, ওরা সবাই কোথায় আন্টি? ঈশিতা আর সানভি ততক্ষণে ডাইনিং এসেছে। চেয়ার টেনে বসতে বসতে ঈশিতা বলে, এই তো আমি। আর তোমার স্যার মেবি এখনো ঘুমোচ্ছে? এখনো ঘুমোচ্ছে? শরীর ঠিক আছে তো উনার? ঈশানকে নিয়ে অদিতির বাড়াবাড়ি সানভির একটুও সহ্য হচ্ছে না। বেশ বিরক্ত হচ্ছে সানভি অদিতির উপর। ঈশিতা বলে, ভাইয়া ঠিকই আছে। ঈশিতার সাথে কথা বলতে বলতে অদিতির চোখ যায় সানভির দিকে। অদিতিকে এভাবে সানভির দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলে, ওহ, তোমাদের তো পরিচয় করানোই হয়নি। সানভিকে দেখিয়ে বলে, ও হচ্ছে সানভি আপু, সিয়ান ভাইয়ার বোন। কালকেই এসেছে ওরা। অদিতি সানভির দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি অদিতি। সানভিও সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো। তারপর অদিতি বলে, মিষ্টি কোথায় আন্টি? ওকেও ডাকুন, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। সানভি গম্ভীর স্বরে বলে ওঠে, ওর নাম এখন থেকে মিষ্টি না, ওর নাম ফার্সিয়া ইশরা, আমার ভাইয়ের বউ। ও সানভির কথাগুলো অদিতির মাথার উপর দিয়ে যায়। ও অবাক হয়ে তাকিয়ে বলে, মানে? সেলিনা বেগম অদিতিকে বলে, তোকে সবকিছু পড়ে আমি বুঝিয়ে বলছি, এখন খাবারটা শেষ কর। আমি গিয়ে দেখি ফার্সিয়ার ঘুম ভাঙল কিনা।
অদিতি আর কিছু বলে না, কিন্তু ওর একটা জিনিস মাথায় ঢুকছে না, মিষ্টিকে সবাই হঠাৎ করে ফার্সিয়া বলছে কেন? এদিকে আবার সানভি বলল ওর ভাইয়ের বউ, মানে সবকিছুই কেমন যেন অদিতির মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ঈশান আর সিয়ান ও আসে ব্রেকফাস্ট করতে। ঈশান বলে, গুড মর্নিং মিস অদিতি, আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে দেখে আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম বাড়িতে আছি নাকি হসপিটালে, বলে হাসতে হাসতে চেয়ার টেনে বসে। অদিতি মিষ্টি হেসে বলে, আসলে কি বলুন তো, আন্টিকে দেখতে অনেক ইচ্ছে করছিল তো তাই চলে এলাম। ব্রেকফাস্ট শেষে না হয় দুজনে একসাথেই হসপিটালে যাব। সে যাওয়াই যায়। এমন বেশ অনেকক্ষণ ধরেই ঈশান আর অদিতিকে একসঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে সানভীর একটুও সহ্য হয় না। ও খাবার টেবিল থেকে উঠে যায়। সিয়ান বুঝতে পারে সানভি বেশ রেগে আছে, সঙ্গে কষ্টও পেয়েছে, তবুও মুখে তেমন কিছু প্রকাশ করে না। ঈশান অদিতির সঙ্গে সিয়ানের পরিচয় করায়। সবাই মিলে কথা বলতে বলতেই ব্রেকফাস্ট শেষ করে। ঈশান আর অদিতি একসঙ্গে হসপিটালে যায়। সানভি বেশ জেলাস ফিল করে, রেগে গিয়ে রুমে চলে যায়। গতকাল রাত থেকেই ঈশিতা ব্যাপারগুলো খেয়াল করেছে। ও বেশ বুঝতে পারছে যে সানভি ওর ভাইকে ভালোবাসে। ঈশিতা রুমে গিয়ে দেখে সানভি রাগ করে ঠোঁট উল্টে বসে আছে, তা দেখে ঈশিতা ঠোঁট চেপে হেসে সানভিকে বলে, কি ব্যাপার সানভি আপু, কোন কারণে কি কারো উপর রেগে আছো? আই মিন ডু ইউ ফিল জেলাস ফর এনিওয়ান? বলে আবারও ঠোঁট চেপে হাসে ঈশিতা। ঈশিতার কথা শুনে সানভির রাগ আরো বাড়ে। রেগে গিয়ে একটা ফুলদানি হাতে নিয়ে বলে, ইচ্ছে করছে এটা দিয়ে ওর মাথা ফাটিয়ে দেই। এটা করলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে তুমি। আমি চাই না আমার এত কিউট হবু ভাবিটা বিয়ের আগেই বিধবা হয়ে যাক। ঈশিতার কথা শুনে সানভি বেশ অবাক হয়ে যায়। সানভি বুঝতে পারে ঈশিতা সব বুঝে ফেলেছে। ঈশোস এবার কি হবে? সানভি গিয়ে বেডে বসে পড়ে। ঈশিতা এবারে পেছনে থেকে সানভিকে জড়িয়ে ধরে বলে, কোন রকম এক্সকিউজ দিয়ে লাভ নেই। তুমি যে ভাইয়াকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কাল রাতে ডাইনিং টেবিলেই বুঝতে পেরেছি তুমি ভাইয়ার প্রতি কিছু একটা নিশ্চয়ই ফিল করো। আর একটু আগে বাকিটা শিওর হলাম। ভাইয়ার সাথে অদিতি আপুকে দেখার পর থেকেই তুমি বেশ জেলাস ফিল করছিলে। কি ঠিক বললাম তো? সানভি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। আমার ভাইটার সঙ্গে তোমাকে দারুণ মানাবে। আগে যদি জানতাম আমার কিউট সানভি আপু আমারই ভাইয়াকে ভালোবাসে তাহলে কবেই আম্মুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতাম। ওয়েট, আমি এখনই আম্মুকে বলছি, বলে দৌড়ে যেতে নেয়। সানভি ওর হাত ধরে আটকায়, বলে, আন্টিকে কিছু বলার দরকার নেই। আমি ওনাকে ভালোবাসলে উনি তো আমায় ভালোবাসে না। কখনো সে নজরে আমায় দেখেনি, সব সময় আমাকে বোনের নজরে দেখেছে। আমার মনে হয় না উনি আমার প্রতি কিছু ফিল করে। যদি কখনো তোমার ভাইও আমায় ভালোবাসে তখন না হয় আন্টিকে বলো। ঈশিতা থেমে যায়। সানভির পাশে বসে ওর গাল টেনে দিয়ে বলে, ওকে যথা আজ্ঞা ভাবিজি। বলেই ঈশিতা হেসে উঠে সঙ্গে সানভিও। বেশ কিছুদিন কেটে যায়। সানভি আর সিয়ান চট্টগ্রাম চলে এসেছে গতকাল। ইশরা আসতে চায়নি বলে সিয়ান ও আর জোর করেনি। সে কদিন সিয়ান ইশরাকে টাইম দিয়েছে। ইশরার সঙ্গে ওদের বিভিন্ন মোমেন্টগুলো নিয়ে গল্প করেছে। যদিও বা ইশরা কিছু মনে করতে পারিনি, তবুও সিয়ান নিজের মতো করে চেষ্টা করেছে। চট্টগ্রাম আসার সময় ইশরাকে সাথে আনতে চেয়েছিল, কিন্তু ইশরা আসেনি বলে সিয়ানের কিছুটা মুড অফ হয়ে আছে। সেলিনা বেগম থাকতে বলেছিল, কিন্তু সিয়ান বলেছে ওর অনেক কাজ আছে চট্টগ্রামে, তাছাড়া সানভিরও অনেকদিন হসপিটালের ডিউটি মিস যাচ্ছে, সেজন্য চলে এসেছে। সানভির সাথে কথায় কথায় ঈশিতা ওর আর ফারাজের সম্পর্কের কথা বলেছে। সানভি জিজ্ঞেস করেছিল ঈশান বা সেলিনা বেগম ওনারা কেউ জানে না কিনা। ঈশিতা জানায় ওদের সম্পর্কের কথা কেউই জানে না। সিয়ান চট্টগ্রাম আসার মূল কারণ হচ্ছে ইশরাদের ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা। ওদের কোন খোঁজ নেই আজকে প্রায় 2 মাস হতে চলল। তাছাড়া ওর বাবা মার মার্ডার কেসটাও বন্ধ হয়ে আছে। সবার ব্যাপারে খোঁজ নিতেই মূলত সিয়ান আরও তাড়াতাড়ি চলে এসেছে চট্টগ্রামে। ওর আপাতত এখন একটাই টার্গেট, ইশরার ফ্যামিলির সবাইকে খুঁজে বের করা।
সিয়ানের হঠাৎ মনে পড়ে ওর বাবার বন্ধুর ছেলে আরাফাত চট্টগ্রামের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছে। কন্ট্যাক্ট লিস্টে অনেক খোঁজাখুঁজির পর তার নাম্বার বের করে তাকে ফোন করে। বেশ কয়েকবার ডায়াল করে সিয়ান, কিন্তু ফোন রিসিভ হয় না। মিনিট 15 বাদে সেই নাম্বার থেকে কল আসে। সিয়ান কল রিসিভ করেই বলে, হ্যালো আরাফাত ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বাট আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সিয়ান ইদরার। ও সিয়ান, কেমন আছো তুমি? অনেকদিন পর, তাই তোমাকে ঠিক চিনতে পারিনি। তো কি খবর তোমার? আপনার সাথে ইমার্জেন্সি কিছু কথা আছে। জি বলো। ফ্রি আছেন? তোমার জন্য অল টাইম ফ্রি আছি। বল, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? তারপর সিয়ান শুরু থেকে সমস্ত ঘটনা আরাফাতকে খুলে বলে। সবটা শোনার পর আরাফাত বলে, টেনশন নিও না, সবটা আমার উপর ছেড়ে দাও। শাওনের কেস আমি সামলাচ্ছি। আর চিন্তা করো না, তোমার শ্বশুর বাড়ির লোকদেরও খুঁজে বের করব। তুমি ওনাদের নাম আর পিক আমাকে মেইল করে দাও। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি তোমার বড় ভাইয়ের মতোই। তোমাকে হেল্প করব না তো কাকে হেল্প করব? ওকে ভাইয়া, আমি তাহলে এখনই আপনাকে পিকগুলো মেইল করে দিচ্ছি। বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে ইশরাদের ফ্যামিলির সবার পিকগুলো আরাফাতকে মেইল করে দ্রুত বাসা থেকে বের হয়। চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে থানায় যায় সিয়ান। ইন্সপেক্টর রাহুলের টেবিলের সামনে গিয়ে সজোরে ঘুষি মারে টেবিলে। সামনে দাঁড়িয়ে থাকা মাস্ক পরিহিত ছেলেটার এমন কাণ্ডে রাহুল থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গর্জে ওঠে বলে, হু আর ইউ? এভাবে থানায় এসে সিনক্রেট করছেন? কে আপনি? সিয়ান দাঁতে দাঁত চেপে বলে, একটা মার্ডার কেস সলভ করতে আপনাদের এতদিন সময় লাগে, তাই না? রাহুল বেশ ভয় পেয়ে যায়। নিজেকে কোনো মতে সামলে থমথমে গলায় বলে, আপনি শান্ত হন। এটা থানা, এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনি বসুন, বসে তারপর কথা বলুন আমাদের সাথে। এতদিন আপনাদের সাথে বসেই ভালোভাবে কথা বলেছিলাম। ভেবেছিলাম আপনারা অনেস্টলি কাজ করেন, কিন্তু না, এখন বুঝতে পারছি আপনারা আসলে কি। দেখুন, এত চেঁচামেচি করবেন না। আপনি ঠিক কোন কেসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোন মার্ডার কেসটার কথা বলছি, যদি মাথায় কিঞ্চিত পরিমাণ বুদ্ধিও থাকে তাহলেই বুঝতে পারবেন। সিয়ানের কথায় রাহুলের বেশ সন্দেহ হয়। মাস্ক থাকায় কণ্ঠটা ঠিক বুঝতে পারছে না তিনি। তবে মনে মনে ভাবছেন, এটা সিয়ান নয় তো? ওর বাবা মায়ের মার্ডার কেসের ব্যাপারে বলছে না তো? কিন্তু সিয়ান কি করে হবে? শাওনের কাছে তিনি যতটুকু শুনেছেন যে সিয়ান এই পৃথিবীতেও নেই। তবুও তিনি সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করেন, কে তুমি? আমি কে সেটা জেনে কি করবেন? নিজেরাই বুঝে নিন নিজেরা কি করেছেন। আপনার পরিহিত ইউনিফর্মটার কতটা মূল্য দিয়েছেন আপনি, সেটা নিজেই বুঝে নিন। উনি শুকনো ঢোক গিলে আবারও বলে, কে তুমি? আমি কে সেটা জেনে কোন লাভ নেই আপনার। বাট লিসেন, ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন, খুব তাড়াতাড়ি আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নিচ্ছি। আপনাদের ভালো পুলিশ অফিসারের মুখোশ সবার সামনে খুলে দেব। ভেরি সুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই হনহনিয়ে বেরিয়ে যায় সিয়ান। ইন্সপেক্টর রাহুল এসির নিচেও দরদর করে ঘামতে থাকে। উনি বুঝে উঠতে পারছেন না যে কে এভাবে হুমকি দিয়ে গেল। সঙ্গে সঙ্গে শাওনকে ফোন করে রাহুল। সে রাহুলকে আশ্বস্ত করে যেন কোন ধরনের ভয় না পায়। ফোন রেখে দিয়ে শাওনও বেশ চিন্তিত হয়ে পড়ে। কে এভাবে হুমকি দিয়ে গেল? সিয়ান নয় তো? সিয়ান কি তাহলে এখনো বেঁচে আছে? এদিকে ঈশিতা প্রায় 2 মাস ধরে ফারাজের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ফারাজ আদৌ বেঁচে আছে তো, নাকি শাওনের লোকেরা তাদের মেরে ফেলেছে? না আর ভাবতে পারছে না ঈশিতা। ফারাজের কথা মনে হলে শুধু চোখ দিয়ে অশ্রু গড়ায়। জায়নামাজে বসে শুধু আল্লাহর কাছে একটা প্রার্থনাই করে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। ইশরাদের বিয়ের দিনের ঘটনা জানার আগে ঈশিতা মনে করেছিল ফারাজ ওকে ঠকিয়েছে, হয়তো ফারাজের এখন আর ওকে ভালো লাগে না, তাই জন্য ফোন নাম্বার পাল্টে ফেলেছে।
কিন্তু পরে যখন ইশরাদের বিয়ের ঘটনা শুনল তারপর ফারাজকে ভুল বোঝার জন্য নিজেকেই দোষী মনে হলো। নিজের উপরে নিজের ভীষণ রাগ হয় ঈশিতার। সবটা না জেনে শুনে কত কিছুই না ভেবেছিল ফারাজের ব্যাপারে। সে সময়ের কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। ঈশান ও বেশ অনেকদিন ধরে বোনের মন খারাপের বিষয়টা খেয়াল করেছে। ঈশিতা যে এখন আর আগের মতো প্রাণোচ্ছল নেই। চঞ্চল হাসিখুশি মেয়েটা কেমন যেন নীরব হয়ে গেছে। এই ব্যাপারটা অনেকদিন ধরেই ভাবা ঈশানকে। তাই ঈশান ভাবে আজকে ঈশিতার সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। ঈশান ইশরার রুমের দরজায় নক করতেই ঈশিতা বলে, ভিতরে এসো। দরজা খোলা আছে। ঈশান গিয়ে ঈশিতার সামনাসামনি বসে ধীর কণ্ঠে বলে, তোর সঙ্গে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো না ভাইয়া। বেশ অনেকদিন ধরেই কেমন চুপচাপ দেখছি তোকে। মন খারাপ তোর, এটা বুঝতে পেরেছি আমি। কি হয়েছে বল আমায়। ঈশানের কথায় হঠাৎ আবার ফারাজের কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠে ঈশিতা। ঈশান ঈশিতাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কি হলো, কাঁদছিস কেন বল আমায়। ঈশিতা কাঁদতে কাঁদতে সমস্ত কথা খুলে বলে ঈশানকে। ঈশান ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বলে, ফারাজকে যে ভালোবাসিস সেটা এতদিন কেন বলিসনি আমায়। বলতে চেয়েছিলাম কিন্তু ফারাজ না করেছিল। তাই বলে ভাইয়াকে বলবি না। ঈশিতা কিছু বলে না, এখনো কাঁদছে সে। ঈশান ঈশিতাকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, একদম কাঁদবি না। ফারাজকে আমরা খুঁজে বের করব। ভরসা রাখো আমাদের উপর। কিছু হবে না ফারাজের। একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ফারাজ, সঙ্গীতা বেগম আর ইমানুর রহমান। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে তিনজনকে খাবার দিয়ে হাত মুখ খুলে দেয়। ইমানুর রহমান চেঁচিয়ে বলে ওঠে, খাব না আমরা। এসব নিয়ে যাও। খাবার না খেলে মরে যাবেন তো। আপনারা খাবার না খেলে বসো, আমাদের আস্ত রাখবে না। আমরা তো এমনিই মরে গেছি। তোমাদের বসো কি যেন নাম, শাওন তো আমাদেরকে এমনিতেই মেরে ফেলেছে। খাবার না খেলে আর কি বা হবে। শাওন রুমে ঢুকতে ঢুকতে রাগী গলায় বলে, বেঁচে থাকতে হবে তো আপনাদের। ভেবেছিলাম আপনাদের মেয়েকে মেরে ফেলবো, কিন্তু কি জানেন আপনাদের মেয়ে এখনো বেঁচে আছে। তবে আপনাদের মেয়ে জামাইকে মেরে দিয়েছি। ওই শালা আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে। ভেবেছিলাম সানভিকে বিয়ে করব, কিন্তু সানভির কোন খবর আমি এখনো পাইনি। তাই ভাবছি আপনাদের মেয়েকেই তুলে এনে বিয়ে করব। এমনিতেও ফার্সিয়া বেশ ভালোই দেখতে। ওকে বিয়ে করলেও মন্দ হবে না। ফারাজ গর্জে ওঠে বলে, সিয়ানের কিচ্ছু হয়নি। আমি বিশ্বাস করি সিয়ান এখনো বেঁচে আছে। আর সিয়ান বেঁচে থাকতে কিছুতেই তুই ইশরাকে বিয়ে করতে পারবি না। শুধু একটাবার ছাড়া পাই এখান থেকে, তারপর তোর ব্যবস্থা করছি। শাওন অট্টহাসিতে ফেটে পড়ে, তুই তুই করবি আমার ব্যবস্থা? বেরোতে পারলে তো ব্যবস্থা করবি। 2 মাসেও তোরা বের হতে পারিসনি, যেখানে সেখানে এখন ভুলেও বের হওয়ার চিন্তা করিস না। খুব তাড়াতাড়ি তোর বোনকে তুলে এনে তোদের সামনে বিয়ে করব। আমার বিশ্বাস এখনো বেঁচে আছে সিয়ান। সিয়ান নিশ্চয়ই এখান থেকে আমাদের বের করবে আর তোকে শাস্তি দিবে। শাওন আবারও জোরে জোরে হেসে ওঠে। কি বললি সিয়ান? ওই ব্যাটা কবেই মরে ভূত হয়ে গেছে। যদি বেঁচেই থাকতো তাহলে গত 2 মাসে তোদের এখান থেকে বের করে নিয়ে গেল না কেন? এখান থেকে বের হওয়ার কোনো রকম ফন্দি মাথায় আনিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালোই ভালোই বলছি খাবারটা খেয়ে নে, বলে শাওন চলে যায়। 2 দিন পর সন্ধ্যাবেলা সিয়ান ড্রয়িং রুমে বসেছিল আর সানভি ওর নিজের রুমে। এই সময় আরাফাত সিয়ানকে কল দেয়। তাড়াতাড়ি করে সিয়ান কল রিসিভ করে। হ্যালো সিয়ান, আচ্ছা তোমার বিয়ের ডেটটা বলো তো। 24 জুলাই। তোমার বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে তো? হুম। তোমার বাড়ির সামনে আসতে পারবে? ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করতে হবে, কারণ সেদিন রাতে এখান থেকে যখন তোমার শ্বশুর বাড়ির লোকদেরকে তুলে নিয়ে যায় ওরা গাড়িটা ঠিক কোন দিকে গিয়েছিল সেটা আমাদের দেখতে হবে। ওকে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, আপনিও আসুন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সানভিকে ডাকে।
সঙ্গে সঙ্গে সানভি নিজের রুম থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে ভাইয়া? আরাফাত ভাই ফোন করেছিল, আমাদের বাড়িতে যেতে হবে। আমি যাচ্ছি, তুই বাসাতেই থাক। কেন ভাইয়া? ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে সেজন্য। আবার যদি শাওন ভাইয়ার লোকেরা তোমাকে দেখে ফেলে? সিয়ান এবারে আর এত কাঁচা গেম খেলবে না। শাওন যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলবো পাতায় পাতায়। ফারাজদের সবাইকে খুঁজে বের করতেই হবে, বলে রুমে চলে যায়। কিছুক্ষণ পর ব্ল্যাক হুডি, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে আসে। সিয়ানকে দেখে এবার চেনাই যাচ্ছে না। সানভিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, আসছি আমি, সাবধানে থাকিস, বলে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। গ্যারেজে গিয়ে হেলমেট পরে বাইকটা স্টার্ট দেয়। এই ফ্ল্যাটে আসার পর থেকে সিয়ান বেশিরভাগ বাইক ইউজ করে। ফুল স্পিডে বাইক চালিয়ে মিনিট 10 মাথায় নিজেদের বাড়ির সামনে এসে থামে। আরাফাত আগেই এসে এখানে হাজির। আরাফাত ও সিভিল ড্রেসে এসেছে। বাড়ির চারপাশটা গুটগুটে অন্ধকার হয়ে আছে। এখানে কেউ থাকে না বলে সবকিছুই এখন তালা মারা, আর তাই লাইটও জ্বলছে না। বাইক থামিয়ে আরাফাতের সামনে গিয়ে দাঁড়ায় সিয়ান। আরাফাত সিয়ানের দিকে তাকিয়েই বুঝতে পারে এটাই হয়তো সিয়ান, তাই বলে, ইউ সিয়ান রাইট? সিয়ান মাথা নাড়ায়। আরাফাত বলে, এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকা যায় নাকি? লাইটটা দাও। লাইট দিলে সবাই বুঝে যাবে এ বাড়িতে কেউ এসেছিল, সমস্যা নেই, এভাবেই কথা বলি আমরা। ওকে। চাবি এনেছো? অফকোর্স। চলো ভিতরে যাওয়া যাক। অন্ধকারের মধ্যেই আরাফাত নিজের ফোনের ফ্ল্যাশ অন করে ধরে। সিয়ান বাড়ির তালা খুলে আস্তে করে ভিতরে ঢুকে মেইন ডোর লক করে দেয়। ফ্ল্যাশের আলো দিয়ে দুজনে দোতলায় সিয়ানের রুমে উঠে যায়। সিয়ান রুমে গিয়ে নিজের সিসিটিভি ফুটেজের সাথে কানেক্ট করা ল্যাপটপটা নিয়ে দ্রুতগতিতে নেমে আসে। তারপর দুজনেই আবার আগের মতো ডোর লক করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সিয়ান বলে, এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না। শাওনের লোকেরা এই বাড়ির উপর ঠিক নজর রাখছে, এটা আমি শিওর। আমাদের বাসায় গিয়ে কথা বলা উচিত। তাছাড়া সানভিকেও বাসায় একা রেখে এসেছি। ওকে চলো। সিয়ান তাড়াতাড়ি করে বাইকে বসে। আরাফাত ও পেছনে উঠে বসে। তারপর সঙ্গে সঙ্গেই সিয়ান বাইক স্টার্ট দেয়। ঈশান আজকে বাড়িতেই ছিল। বেশ কয়েকদিন ধরেই ওর শরীরটা খারাপ, সঙ্গে মেন্টালিও কিছুটা ডিপ্রেসড হয়ে আছে। যত যাই হোক, এত সহজে কি প্রথম ভালোবাসাকে ভোলা যায়? যতই ভাবছে ইশরাকে ভুলে যাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিকই ইশরার কথা মনে পড়ছে। আর এই সব কিছু মিলিয়েই কদিন ধরে ওর শরীরটাও বেশ খারাপ। ঈশান নিজের রুমেই শুয়েছিল। একটু আগেও ঈশিতা এসে ডেকেছিল সবার সঙ্গে একসঙ্গে নাস্তা করার জন্য। তখন ও উঠে নাস্তা খায়নি। পরে এসে ঈশিতা ওর জন্য নাস্তা দিয়ে গেছে। সেলিনা বেগমের ডিনার রেডি করা প্রায় শেষ। উনি এখনই টেবিলে সবকিছু সাজাবেন, তাই আবারও ঈশিতাকে ঈশানের রুমে পাঠায়। ভাইয়া ওঠো না, আসো খাবারটা খেয়ে যাও। তুই যা, আমি আসছি। ঈশিতা ডাইনিংয়ে এসে বসে। ইশরা সেলিনা বেগমের হাতে হাতে খাবার এনে টেবিলে রাখছে। ঈশিতা ফোন স্ক্রল করছিল, এর মধ্যেই হঠাৎ সানভির কল আসে। ভিডিও কল দেখে ঈশিতা কিছুটা অবাক হলেও মুচকি হেসে রিসিভ করে। সেলিনা বেগম বললেন, কে কল দিয়েছে ঈশিতা? সানভি আপু। তারপর ফোনের স্ক্রিনে তাকিয়ে মুখে হাসি রেখেই ঈশিতা বলে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ ভিডিও কল দিলে এই সময়, তাই একটু অবাক হয়ে গেছিলাম। ভাইয়া তো বাসায় নেই, একা একা বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম তোমাদের কল দেই, সময়টা কেটে যাবে। ততক্ষণে ঈশানও এসে চেয়ার টেনে বসে পড়ে। সানভির কণ্ঠ কানে পৌঁছাতেই একবার ঈশিতার ফোনের দিকে তাকিয়ে খাবারে মনোযোগ দেয়। ঈশিতা অবাক হয়ে প্রশ্ন করে, কেন সিয়ান ভাইয়া কোথায়? ভাইয়া একটু কাজে বেরিয়েছে। তুমি বাসায় একা? হ্যাঁ। চিন্তা করো না, ভাইয়া ফিরে আসবে এখনই। তোমরা সবাই কি করছো? এই তো ডিনার করতে বসেছি। ওহ আচ্ছা।
এমন আরো কিছুক্ষণ ঈশিতা আর সানভি কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে সানভি চেঁচিয়ে উঠে। ওর গলায় কেউ একজন ছুরি ধরে ওর থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার আগে শুধু এক দুবার সানভির গলা শোনা যায়। চিৎকার করে বলছে, হেল্প মি ঈশিতা। সানভির চেঁচানো শুনে ঈশান মাথা তুলে তাকায়। ঈশিতাকে বলে, কি হয়েছে সানভির? ও এভাবে চেঁচালো কেন? ঈশিতা ভয়ার্ত গলায় কাঁদো কাঁদো স্বরে বলে, কেউ একজন সানভি আপুর গলায় ছুরি ধরে ফোনটা নিয়ে নিয়েছে। সানভি আপুকে বাঁচাতে হবে ভাইয়া। হোয়াট? কি বলছিসটা কি? সিয়ান ওকে একা রেখে কোথায় গেল? বলতে বলতে খাবার প্লেট ছেড়ে তাড়াতাড়ি বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। সঙ্গে সঙ্গে রুমে গিয়ে সিয়ানকে ফোন করে। সিয়ান ফোন ধরছে না দেখে টেনশনে বাকিটা পাগল হয়ে যায় ঈশান। হন্তদন্ত হয়ে রুম থেকে বেরোতে বলে, আমি 100% শিওর এটা শাওনের কাজ। ও যে কোনোভাবেই হোক না কেন সানভির ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে গেছে। মা ঈশিতা, ফার্সিয়া, তোমরা জামা কাপড় গুছিয়ে নাও তাড়াতাড়ি, আমি চট্টগ্রাম যাচ্ছি। সেলিনা বেগম বলেন, এখন এত রাতে কিন্তু কিভাবে করলে হবে না মা, আমাকে চট্টগ্রাম যেতেই হবে, নয়তো সানভি আর সিয়ানকে বাঁচানো যাবে না। আমি শিওর ফার্সিয়া যে এখানে আছে সেই খবরটাও শাওন জেনে গেছে। তোমাদেরকে একা রেখে আমি যাব না মা, ওরা এসে এখানেও অ্যাটাক করতে পারে তোমাদের উপর। তাই তোমাদেরকে অদিতির বাসায় দিয়ে তারপর আমি চট্টগ্রাম যাব। মিনিট 15-র মধ্যেই ওরা সবাই তৈরি হয়ে নেয়। সবাই মুখে মাস্ক পরে বের হয়। রাত প্রায় 10:30। পাহাড়ি এলাকা বলে অনেকটাই নীরব চারপাশ। অদিতি আর ঈশানদের বাসা কাছাকাছি হওয়ায় খুব তাড়াতাড়ি সেলিনা বেগমদেরকে অদিতিদের বাসায় রেখে ঈশান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বাসে উঠেই সিয়ানকে আবারও ফোন করে ঈশান। দুবার রিং হতেই এবার সিয়ান ফোন ধরে। হ্যালো হ্যালো সিয়ান, কোথায় তুই? শাওনের লোকেরা সানভির উপর অ্যাটাক করেছে। মুহূর্তেই সিয়ান অস্থির হয়ে বলল, কি বলছিসটা কি? তুই জানলি কি করে? তুই বাসা থেকে বের হওয়ার পরে কথা হচ্ছিল ঈশিতার সাথে সানভির। তখন ঈশিতা ভিডিও কলে কথা বলার মধ্যেই কেউ একজন সানভির গলায় ছুরি ধরে ফোনটা কেড়ে নেয়। সানভিকে বাঁচাতে হবে সিয়ান, আমি চট্টগ্রাম আসছি। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা কর। কত বড় সাহস ওর! আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজকে শাওনকে মেরেই ফেলব বলে কল কেটে দেয় সিয়ান। নার্সিংহোমের বেডে শুয়ে থাকা আরাফাতের দিকে তাকিয়ে বলে, শাওন সানভিকে কিডন্যাপ করেছে। আমি যাচ্ছি, আপনি এখানেই থাকুন, ল্যাপটপটা আপনার কাছেই রাখুন বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সিয়ান। সিয়ান আর আরাফাত যখন বাইকে করে আসছিল তখন কিছুটা পথ যাওয়ার পর ওদের বাইকের পাশ দিয়ে আরেকটা বাইক থেকে একজন আরাফাতের গায়ে ছুরি দিয়ে আঘাত করে। বাইকে 3টি ছেলে বসা ছিল। খুব দ্রুতগতিতেই পেছনে থেকে তারা এসে সিয়ানদের বাইকের পাশ ঘেঁষে ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাত আরাফাতের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তখনই আরাফাতকে নিয়ে সিয়ান নার্সিংহোমে চলে আসে। আরাফাতকে এখানে এনে ড্রেসিং করাই। এত কিছুর মাঝে কখন যে সিয়ানের ফোন বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ ফোন অন করার পরই দেখে ঈশানের অনেকগুলো কল। ভেবেছিল কল ব্যাক করবে, কিন্তু তার আগে ঈশানের আবার কল আসায় তখনই রিসিভ করে সিয়ান। দ্রুত গতিতে বাইক চালিয়ে সোজা এসে ফ্ল্যাটে ঢুকে সিয়ান। অনেক কিছু লণ্ডভণ্ড করা আর কোথাও সানভি নেই। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আবারও ঘর থেকে বের হয়ে যায় সিয়ান। শহরের আনাচে কানাচে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতে থাকে সানভিকে, কিন্তু এখন অবধি কোথাও খুঁজে পায়নি। বাইক চালানোর মাঝে আরাফাতের কল আসে। এক হাতে কল রিসিভ করে সিয়ান। হ্যালো, পেয়েছো সানভিকে? সিয়ান থমথমে গলায় বলল, না। শাওনের বাড়িতে গেছো? ওখানেই যাচ্ছি। সানভিকে পেলে জানিও। হুম। ঈশান চট্টগ্রাম এসে পৌঁছেই প্রথমে নিজেদের বাড়িতে গিয়ে বাইক নেয়। অলরেডি রাত 12:30 বাজে। রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, আর থাকলেও এখন গাড়ি করে খোঁজার মতো সিচুয়েশন নেই। বাইক স্টার্ট দিয়েই সিয়ানকে আবারও কল দেয়। হ্যালো, সানভিকে পেয়েছিস? না।
শাওনের বাড়ি অবধি গেছিলাম, বাট শাওনরা কেউই বাড়িতে নেই। তুই এখন কোথায়? এই তো তোদের কলেজের কাছাকাছি আছি। তুই কলেজের সামনে এসে দাঁড়া, আমি আসছি। আচ্ছা। সিয়ান কলেজের সামনে এসে বাইক থামানোর মিনিট 5 মাথায় ঈশানও এসে বাইক থামায়। ঈশান বাইক থেকে নেমে সিয়ানের সামনে দাঁড়িয়ে বলে, কোথায় যেতে পারে বলতো সানভিকে নিয়ে? সিয়ান মাথা চেপে ধরে বলে, কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না। কুল সিয়ান, এখনই মাথা গরম করলে চলবে না, ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রেখে সবকিছু ভাবতে হবে। আচ্ছা 1 মিনিট, তোদের গ্রামের বাড়ি কোথায় বলতো? রাউজানের দিকে। আচ্ছা শাওন সানভিকে নিয়ে গ্রামের দিকে যায়নি তো? সিয়ান বাইকে একটা পাঞ্চ মেরে বলে, উফ শিট, আমার এতক্ষণ একটু এই ব্যাপারটা মাথায় আসেনি, এখনই চল বলে সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দেয় সিয়ান। ঈশান ও নিজের বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। একটা টিনের ঘরে নিভু নিভু সাদা আলো জ্বলছে। গাড়ি থেকে সানভিকে নামিয়ে টানতে টানতে নিয়ে যায় শাওন এই ঘরের ভিতর। সানভির মুখ বাঁধা। রাস্তার মধ্যে সানভি চেঁচাচ্ছিল বলেই শাওন ওর মুখটা বেঁধে দিয়েছিল। এখানে এনে মুখটা খুলে দেয় শাওন। একটা শাড়ি সানভির সামনে ছুড়ে দিয়ে বলে, দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, একটু পরে তোমার আর আমার বিয়ে। কথাটা শুনে সানভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও চেঁচিয়ে বলল, আমি পরব না। তুমি যদি নিজে থেকে না পরো তাহলে আমি এসে পরিয়ে দেব। সেটা কি ভালো লাগবে? সানভি কঠোর গলায় বলল, আমি শাড়ি পরব না আর তোকে কখনো বিয়েও করব না। শাওন মাথার চুল খামচে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল, কারণ শাওন এমনিতেও এখন মাথা গরম করতে চাইছে না। তাই কোন রকমে রাগটা কন্ট্রোল করে বলল, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করব। ভেবো না সিয়ান এসে তোমাকে বাঁচিয়ে নিবে। কি ভেবেছিস আমি জানি না তুই আমাকে কেন বিয়ে করতে চাস? শুধুমাত্র আমাদের বাড়িঘর সম্পত্তি এই সবের লোভেই তুই আমাকে বিয়ের করতে চাইছিস। এজন্য তুই আমার ভাইয়াকে মারার চেষ্টা করেছিলি, তারপর আমার ভাবিকেও। তুই কি ভেবেছিস তোর মতো এমন নোংরা মন মানসিকতার ছেলেকে আমি বিয়ে করব? কোনোদিনও না। শাওন এবার আর রাগ কন্ট্রোল করতে পারে না। তেরে এসে সানভির গাল চেপে ধরে বলে, এতক্ষণ বহুত ফালতু কথা শুনেছি, আর কোন কথা না। জাস্ট 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে শাড়িটা পরে রেডি হয়ে নাও বলে হনহনিয়ে ঘর থেকে বের হয়ে যায়। গ্রামে আসার পর সিয়ান আর ঈশান কেউই বুঝতে পারে না কোন দিকে যাবে বা আদৌ এখানে সানভি আছে কিনা। কি করে সানভির খোঁজ পাবে দুজনে সেটাই ভাবছে। খোলা মাঠের মতো একটা জায়গায় দুজনে বাইক থামিয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু একটা মাত্রই টিনের ঘর, এর আশপাশে তেমন কোনো ঘর নেই। সানভি ঘরের মধ্যে পায়চারি করছে। ও জীবনেও শাওনকে বিয়ে করবে না, যত যাই হোক না কেন। এসব ভাবতে ভাবতে জানালার কাছে এসে দাঁড়ায়। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। পালানোর উপায় খুঁজতে থাকে সানভি। জানালা দিয়ে তাকিয়ে দেখে আশেপাশেও তেমন বাড়িঘর নেই যে কারো থেকে হেল্প চাইবে। জানালা দিয়ে বাইরে চোখ যেতেই খানিকটা দূরে দুটো ছেলেকে বাইকের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে। দূর থেকে যদিও স্পষ্ট বুঝতে পারছে না এরা কারা, তবুও এতটুকু বুঝতে পেরেছে এরা শাওনের লোক নয়। এটা এই ঘরের পেছনে সাইড হওয়ার কারণে এখানে শাওনের লোকেরা পাহারায় নেই। ওরা বাড়ির সামনের জায়গাটা পাহারা দিচ্ছে। শাওন এখানে তেমন বেশি কাউকে আনেনি, অল্প কিছু ছেলেকে নিয়ে এসেছে। এর মধ্যে একজনকে পাঠিয়েছে কাজী ডেকে আনার জন্য। এত রাত বলে কাজীও হয়তো পাচ্ছে না, তাই দেরি হচ্ছে। আর এজন্য শাওন সামনের রুমে পায়চারি করছে চিন্তায়। ওর মাথায় একটাই চিন্তা, সিয়ান এখানে এসে পৌঁছাবার আগেই যে করেই হোক সানভিকে বিয়ে করতে হবে। সানভি জানালার একদম পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে চাপা স্বরে ডাকতে থাকে, হেল্প মি প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি। একটা ক্ষীণ মেয়েলি কণ্ঠস্বর ঈশানের কানে যায়। মনে হচ্ছে তাদের কেউ যেন ডাকছে। আশপাশে তাকিয়ে দেখতে লাগে। হঠাৎ চোখ যায় দূরের ওই টিনের ঘরের মধ্যে। ঈশান বুঝতে পারে সেই ঘরের জানালা থেকেই ওদের কেউ একজন ডাকছে।
দূর থেকে মেয়েটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই জায়গাটা বেশ অন্ধকার। ঈশান কোনো কিছু না ভেবেই ওই ঘরের দিকে দৌড় দেয়। ঈশানকে হঠাৎ এভাবে ছুটে যেতে দেখে সিয়ান ও ওর পেছনে পেছনে দৌড়ে আসে। কাছাকাছি আসতেই ঈশান দেখতে পায় সানভিকে। আরও দ্রুত এগিয়ে আসে জানালার কাছে। সানভিও ঈশান আর সিয়ানকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যায়। বলে, ভাইয়া তোমরা এসেছো? শাওন আমাকে এখানে। সানভিকে কোন বলার সুযোগ না দিয়ে সিয়ান বলে, এত কথা বলার সময় নেই, তোকে সেফলি বের করি আগে, তারপর কথা হবে। বলে এগিয়ে এসে জানালার গ্রিল জোরে চেপে ধরতেই খুলে যায়। তারপর সানভিকে জানালা দিয়ে বের করে আনে। গ্রিল খোলার সময় আওয়াজ হওয়ায় শাওনের লোকেরা পেছনে সাইডে দৌড়ে আসে। সিয়ান ঈশানকে বলে, দ্রুত সানভিকে নিয়ে চলে যায় এখান থেকে, কুইক। ঈশান বলে, তুই যাবি না? মুহূর্তেই কিছু একটা ভাবতেই সিয়ানের চেহারা কঠিন হয়ে ওঠে। শক্ত গলায় বলে, আমার শাওনের সাথে অনেক হিসাব মেটাবার আছে, তুই যা এখান থেকে ওকে নিয়ে। ঈশান সানভির হাত ধরে দৌড়ে গিয়ে সানভিকে নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। পেছনে পেছনে শাওনের কয়েকটা ছেলে দৌড়াতে থাকে। রাত প্রায় 2টার মতো। গ্রামের রাস্তা গুটগুটে অন্ধকার। ঈশান অন্ধকারে রাস্তা ঠিকমতো দেখতে না পারায় গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাতে শুরু করে। এই এলাকার রাস্তা ঈশান চিনে না। আসার সময় সিয়ান সাথে ছিল তাই সমস্যা হয়নি, কিন্তু এখন তো সিয়ানও নেই। বেশ খানিকটা যাওয়ার পর ওরা বুঝতে পারে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সানভি বলে, আমরা কোথায় যাচ্ছি জানি না, তবে আপাতত ওদের হাত থেকে পালাতে হবে। তাই বলে এই জঙ্গলের মধ্যে দিয়ে? আমি এদিকের রাস্তা চিনি না, তার উপর এই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, আমি আছি তো। সানভি প্রত্যুত্তরে কিছু বলে না, তবুও মনে মনে ভীষণ ভয় পাচ্ছে সানভি। একেই এত রাত, তার উপর এই জঙ্গলের মধ্যে ওরা দুজন। আর ওদের পেছনে পেছনে জঙ্গলের মধ্যে দিয়ে ছেলেগুলো এখনো ধাওয়া করে বেড়াচ্ছে। বাইরে চেঁচামেচি শুনে শাওন বেরিয়ে আসে। বাড়ির সামনে এখনো 4-5 জন ছেলে ছিল। সিয়ানকে দেখে শাওন বলে, তুই তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস? কথাটা তো আমি তোকে বলবো, তোর এত সাহস হয় কি করে আমার বোনকে তুলে নিয়ে আসিস? বেশ করেছি, তুলে এনেছি। ওকে আমি বিয়ে করব। আমি থাকতে আমার বোনকে কখনোই তোর মতো একটা স্কাউন্ডেলের হাতে তুলে দেব না। তুই তুলে দেয়ার কে রে? ভাগ্য ভালো থাকায় একবার বেঁচে গেছিস, তাই বলে কি ভাবছিস এবারও বেঁচে যাবি? আমি তোকে কিছুতেই বাঁচতে দিব না। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে দেখছিস কি? মার সিয়ানকে। চল।